মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি আমরা কখন আসলে স্টাডি করব, যখন হচ্ছে কোনো একটা বস্তুর পারিপার্শ্বিক অবস্থা বা অবস্থান এবং গতি, এই দুইটা কনসেপ্ট চলে আসবে। তো কোনো একটা বস্তুর পারিপার্শ্বিক অবস্থা বা অবস্থান বা গতির জন্য ওই সিস্টেম কাজ করার যে সামর্থ্য অর্জন করে, সেটাকে আমরা বলতে পারতেছি ওই সিস্টেমের হচ্ছে যান্ত্রিক শক্তি। তো কোনো একটা বস্তুর পারিপার্শ্বিক অবস্থা বা অবস্থানের জন্য যেই শক্তিটা স্পেসিফিকলি ক্রিয়েট হয় বা যেই শক্তিটা আসলে চলে আসে, সেটা হচ্ছে বিভব শক্তি। আর কোনো একটা গতিশীল বস্তু বা গতির জন্য যে শক্তিটা আসলে আমরা পাই, সেটা হচ্ছে গতিশক্তি সেই বস্তু বা সিস্টেমে। তো আমরা হচ্ছে এখন বিভব শক্তি আর গতিশক্তি সম্পর্কে বিস্তারিত একটু দেখার চেষ্টা করব। বিভব শক্তি আসলে গতিশক্তি মানে হলো যে কোনো একটা গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তিটা অর্জন করে, অর্থাৎ তার কোনো একটা গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, সেটাই হলো আসলে ওই গতিশীল বস্তুর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, অর্থাৎ এর গতির জন্য কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে। তো এই গতিশক্তির আমরা অনেক এক্সাম্পল দিতে পারি, লাইক একটা চলনশীল গাড়ি বা গতিশীল গাড়ি, আসলে তার মধ্যে একটা গতিশক্তি অন্তর্নিহিত থাকে, একটা শক্তি অন্তর্নিহিত থাকে, যেটা কিনা কোনো একটা কাজ করার সামর্থ্য থাকে, যেটা কিনা আমরা প্রথম এক্সাম্পলে দেখছিলাম যে আমাদের যে একটা গাড়ি স্থির গাড়িকে আহ, আহ, ধাক্কা দিছিল, তখন ওই স্থির গাড়িটার উপরে একটা কাজ করছিল। এটা করতে পারছিল কারণ ওই গতিশীল গাড়িটার একটা শক্তি ছিল, যেটা কিনা ছিল আসলে গতিশক্তি। তো এখানে আরও অনেক এক্সাম্পল আমরা দিতে পারি, লাইক মনে করো এখানে একটা হাতুড়ি আছে। তো হাতুড়ি যখন পেরেককে আঘাত করে একটা তো পেরেকটা কিন্তু দেওয়ালের মধ্যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স ঢুকে যায়। এই যে একটা নির্দিষ্ট এস পরিমাণ ডিস্টেন্সে ঢুকছে, তো হাতুড়িটা হচ্ছে পেরেককে হচ্ছে এক বল দিছিল বলেই আসলে বিষয়টা হয়েছে। অর্থাৎ এখানে একটা কাজ হয়েছে পেরেকের উপর হাতুড়ি দ্বারা। এই যে হাতুড়িটা, তো আসলে এই শক্তিটা বা কাজ করার এই সামর্থ্যটা কই পাইছে? তো আমরা যেহেতু হাতুড়িটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে আসলে প্যারেকের দিকে নিয়ে যাচ্ছি, তখন এটার একটা গতি ছিল। গতি ছিল মানে হচ্ছে তার মধ্যে একটা গতিশক্তি ছিল, ঠিক আছে? আবার এটা মনে করো আহ, ভবিষ্যতে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, ওখানে বিভব শক্তি থাকতে পারে, বাট ওটা অন্য হিসাব। বাট হাতুড়ির একটা নির্দিষ্ট শক্তি ছিল, যেটা কিনা প্যারেকের উপর কাজ করছে, অর্থাৎ প্যারেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত ঢুকাই দেওয়া হচ্ছে সাহায্য করছে। সো এটাও আসলে গতিশক্তির একটা উদাহরণ। লাইক এখানে একটা কাজ হচ্ছে, কাজটা কি হচ্ছে, যে প্যারেকটা হচ্ছে নির্দিষ্ট অ্যাজ পরিমাণ ডিস্টেন্স, লাইক মনে করো কয়েক সেন্টিমিটার ঢুকে গেছে। সো এটাও এক প্রকার কাজ হাতুড়ি দ্বারা প্যারেকের উপর, যেটা কিনা আসলে গতিশক্তির কনসেপ্ট থেকে আসে। তো আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, মনে করো আমাদের যে পাহাড়, মনে করো একটা পাহাড় থেকে একটা নদী নেমে যাচ্ছে, ঠিক আছে? নদীর পানিগুলো যেহেতু উপর থেকে নিচের দিকে প্রবাহিত, গতিশীল, নদীর পানির একটা গতিশক্তি থাকবে। তো মনে করো এমত অবস্থায় এই ফ্লো ফ্লোয়ের মাঝখানে একটা মনে করো আমাদের একটা বস্তু আছে, স্থির বস্তু। তো এখন আহ, যেহেতু পানিগুলো হচ্ছে খরস্রোতা এবং উপর থেকে নিচের দিকে নামতেছে গতিশীল, পানিগুলো কিন্তু এই স্থির বস্তুটাকে আহ, সরায় নিয়ে যাবে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত, তাই না? তো কেন পারতেছে পানিগুলো এই বস্তুটাকে সরাই দেয়? কারণ পানিগুলোর একটা গতিশক্তি ছিল, একটা শক্তি ছিল। শক্তিটার বলেই কিন্তু পানিগুলা এই স্থির বস্তুটার উপর কাজ করতে পারতেছে, সরাইতে পারতেছে বস্তুটাকে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন গতিশক্তির যে জেনারেল ফর্মুলাটা, হাফ এম ভি স্কোয়ার, এই সূত্রটা কীভাবে আসছে আমরা একটু দেখার চেষ্টা করবো। লাইক একটা গতিশীল বস্তু যদি ভি বেগে থাকে, তখন আমরা জানতাম যে এটার যে অন্তর্নিহিত গতিশক্তি সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো এটা হচ্ছে আমরা একটা এখন একটু প্রতিপাদন করে দেখবো। লাইক মনে করো একটা বস্তু আছে, এটা হচ্ছে একটা বস্তু, মনে করো, ঠিক আছে? এই পয়েন্টটা ছিল একটা, এটার একটা ভি বেগ ছিল, এটা আগে থেকে হচ্ছে গতিশীল একটা বস্তু। তো এটার যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এ। তো আহ, এবং এটা বি পয়েন্টে গেল, এই পয়েন্ট থেকে বি পয়েন্টে, এবং বি পয়েন্টে গিয়ে এটা হচ্ছে থেমে গেল, অর্থাৎ বি পয়েন্টে এটার বেগ হচ্ছে ইউ হচ্ছে জিরো, এস পরিমাণ দূরত্ব গিয়ে এটা হচ্ছে থেমে গেল আর কি। তো এমন অবস্থায় বস্তুটা যেহেতু আগে থেকে গতিশীল ছিল, তো তো এটার একটা ত্বরণ থাকতে পারে। তো বস্তুটার যেহেতু ত্বরণ ছিল, তো বস্তুটার উপর একটা বল ছিল, মনে করো বলটা হচ্ছে এম, এম যদি হয় বস্তুটার ভর, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তো বস্তুটা যেহেতু একটা সময় পর থেমে যাবে, অর্থাৎ এটার মন্দন হচ্ছে, সো এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এস। মাইনাস কেন? কারণ বস্তুটা হচ্ছে মন্দন হচ্ছে, থেমে যাচ্ছে, বেগ কমতেছে। জাস্ট, তো যেহেতু শেষ বেগ জিরো, তাই আমি জিরো লিখলাম। এখান থেকে আমরা হচ্ছে এস এর মানটা হচ্ছে বের করতে পারি। এখন এই এস এর মানটা হচ্ছে, তো আমি হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে যে কাজটা হবে, ঠিক আছে, বস্তুটা স্থিতিতে আসার পূর্ব পর্যন্ত যে কাজটা হবে, সেটাই কিন্তু হচ্ছে আমাদের বস্তুটার গতিশক্তি।
ঠিক আছে? এবং কাজের আমরা এখানে আমরা যে বলটা পাবো, এই বলটাকে যদি আমরা এটা এস পরিমাণ যে ডিস্টেন্সটুকু আসছে, এই মানে স্থির অবস্থায় আসার আগ পর্যন্ত যে ডিস্টেন্সটুকু আমরা সেটাকে যদি সেই বলটা দিয়ে গুণ করি, তাহলে আমরা হচ্ছে গতিশক্তি বা কাজটা পেয়ে যাব। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এটা স্থিতিতে আসার মানে স্থিতিতে আসছে, ঠিক আছে? তো এরপরে কি আসলে গতিশক্তিটা আসলে আহ, মানে এটা আসলে কি হবে, এটা হয়তো অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, বা লাইক এটা হয়তো স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, বাট গতিশক্তিটা কোনো ধ্বংস হয়ে যাবে না। সো এটা অন্য হিসাব। তো যাই হোক, আমরা এখন আহ, এই ঘটনায় ফিরে আসি। তো আমরা দেখলাম যে গতিশক্তিটা হবে হচ্ছে এক্ষেত্রে যে কাজটা হয়েছে সেটা, এবং এটা হচ্ছে এফএস। তো এখান থেকে আমরা এফ এর মানটা পাইছিলাম এম এ, এস এর মানটা হচ্ছে আমরা এখান থেকে বের করছি। তো এই এস এর মানটা হচ্ছে আমরা এখন এখানে বসাই দিই। এখানে যদি আমরা বসাই দিই, তো বসাই দিলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, অর্থাৎ আমরা গতিশক্তি মানে পাইছি হচ্ছে হাফ এম এম ইউ স্কোয়ার। অর্থাৎ এটা কিন্তু আসলে আমাদের এক্ষেত্রে এই সিস্টেমের গতিশক্তি। সো এটাই হচ্ছে আমাদের সেই, আমরা এখান থেকে বলতে পারি যে আসলে গতিশক্তির যে জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে আসলে হাফ এম ভি স্কোয়ার। এটা কি আসলে অ্যাবল টু ডু ওয়ার্ক ইন আনাদার সিস্টেম, অর্থাৎ এই যে গতিশক্তিটা এটা আরেকটা সিস্টেমে বা আরেকটা ঘটনায় কাজ করার সামর্থ্য রাখে। তো এটা আসলে ম্যাস এবং আসলে ভ্যালোসিটির উপর ডিপেন্ড করে ডেফিনেটলি। এই ম্যাস যদি পরিবর্তন হয় আর ভ্যালোসিটি পরিবর্তন হলে গতিশক্তি পরিবর্তন হবে। বা আমাদের যদি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে তো ম্যাস তো আসলে কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে আসলে বিষয়টা মানে গতিশক্তিটা ডিপেন্ড করবে হচ্ছে বস্তুটার বেগের উপর। লাইক বেগ যদি বেশি হয় গতিশক্তি বেশি হবে, বেগ যদি কম হয় গতিশক্তি কম হবে। এবার আসি বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি মানে হইল কোনো একটা বস্তু তার পারিপার্শ্বিক অবস্থা বা অবস্থানের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকে আমরা আসলে বস্তুটার বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি বলতে পারি। মনে করো বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম স্থিতিশক্তির, যে মনে করো একটা বস্তু এই পয়েন্টে ছিল, তুমি বস্তুটার উপর একটা কাজ করলা, বা বস্তুটা এ পয়েন্টে তুমি নিয়ে বি পয়েন্টে নিয়ে গেলে এ পয়েন্ট থেকে, তখন এই যে বস্তুটা তুমি একটা অবস্থানের পরিবর্তন করছো, এটার ফলে একটা নির্দিষ্ট এটার মধ্যে শক্তি সঞ্চিত হইতে থাকবে। দিস ইজ অ্যাবল টু ডু ওয়ার্ক ক্যান চেঞ্জ টু আনাদার ফর্ম অফ এনার্জি। অর্থাৎ এই যে তুমি বস্তুটাকে এ থেকে বি পয়েন্টে নিয়ে গেলা, একটা শক্তি সঞ্চিত হলো, এই শক্তি সঞ্চিতটা মানে সঞ্চিত শক্তিটা অন্য একটা আসলে ফর্মে আসলে রূপান্তরিত হতে পারে, বা অন্য একটা বস্তুর উপর বা সিস্টেমের কাজ করার সামর্থ্য রাখে। ঠিক আছে? So এটাই ছিল হচ্ছে বিভব শক্তির কনসেপ্ট। তো বিভব শক্তির আসলে অনেক এক্সাম্পল দেওয়া যায়, লাইক আমরা যদি প্রথমে চিন্তা করি আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। মনে করো একটা বস্তুকে তুমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা উঠাইলা, তখন কিন্তু এই যে তুমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বস্তুটাকে উঠাইলা, এক্ষেত্রে মহাকর্ষ বা অভিকর্ষ কিন্তু বস্তুটার উপর একটা কাজ করবে, ফলে এই কাজের ফলে একটা বস্তুটার মধ্যে শক্তি সঞ্চিত হবে। ঠিক আছে? তো শক্তিটা হচ্ছে আহ, মনে করো ইপি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বস্তুটাকে তুমি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠাইলা, এক্ষেত্রে মহাকর্ষ বল যে কাজ মানে যে কাজটা করবে সেটা কিন্তু বস্তুটার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তো আমরা এক্ষেত্রে কাজের ফর্মুলা থেকে আমরা লিখতে পারি বস্তুটা হচ্ছে মানে অভিকর্ষ বা মহাকর্ষ যে বলটা বস্তুটার উপর কাজ করবে, ইনটু হচ্ছে আহ, বস্তুটা যতটুকু উঠাইলাম এইচ পরিমাণ উঠেছি। তো এফ সমান আমরা জানি বস্তুটার ওজন এমজি এবং এইচ। সো এখান থেকে আমরা লিখতে পারি আসলে আমাদের মানে পাই হচ্ছে আমাদের যে শক্তিটুকু এক্ষেত্রে সঞ্চিত হবে এইচ উচ্চতা উঠানোর ফলে আহ, সেই শক্তিটুকু হচ্ছে এমজি এইচ। এটা কিন্তু আসলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির একটা ফর্মুলা, আমরা কিন্তু বিষয়টা জানি। অর্থাৎ অভিকর্ষ বলের ফলে বস্তুটার মধ্যে যে শক্তি সঞ্চিত হইল, এখন তুমি যত উপরে উঠাবা বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে, বস্তুটার মধ্যে কিন্তু তত বেশি শক্তি সঞ্চিত হবে। ঠিক আছে? অর্থাৎ এই শক্তিটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে বা একটা প্রসঙ্গ তল থেকে এইচ মানে তার উচ্চতার উপর ডিপেন্ড করতেছে। তো আমরা যখন বিভব শক্তির আলোচনা করব, তখন আমাদের একটা বিষয় বোঝা লাগবে, সেটা হচ্ছে প্রসঙ্গ তল বা প্রামাণ্য তল বা রেফারেন্স প্লেন। ঠিক আছে? অর্থাৎ মনে করো আমি যে বললাম ভূপৃষ্ঠ থেকে তুমি এইচ উচ্চতায় উঠাইলা, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে তুমি হচ্ছে বস্তুটাকে এইচ উচ্চতায় উঠাইলা। তো আমি এখানে চিন্তা করলাম যে ভূপৃষ্ঠ থেকে উঠাইছো, ঠিক আছে? এখন তুমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে উঠাইতা, তখন কিন্তু তুমি ডিস্টেন্সটা চিন্তা করতে পৃথিবীর কেন্দ্র থেকে, অর্থাৎ
আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যে বিভব শক্তি মাপতেছো বা কাউন্ট করতেছো, তুমি এইচটা আসলে কোন রেফারেন্স পয়েন্ট থেকে চিন্তা করছো, আসলে বিষয়টা হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, কারণ মনে করো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি কোন পয়েন্টের সাপেক্ষে ডিস্টেন্সটা কাউন্ট করছো। ঠিক আছে, মনে করো এখানে দুইটা তল আছে, ঠিক আছে, বা দুইটা পয়েন্ট আছে রেফারেন্স পয়েন্ট। মনে করো এটাকে রেফারেন্স পয়েন্ট 1 এক নাম্বার দিলাম, আর এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট 2 নাম্বার দিলাম। তো এখানে একটা বস্তু আছে এবং বস্তুটা একটা তলে আছে ডেফিনেটলি, এটাও একটা রেফারেন্স পয়েন্ট চিন্তা করতে পারি, বা বস্তুটা বরাবর যে তলটা আছে। তো মনে করো তুমি যদি, এটা হচ্ছে বস্তুটা হচ্ছে, আমি যদি আরেকটা ইয়ে দিয়ে দেখাই, বস্তুটা প্রথম যে আমাদের তলটা আছে সেটা থেকে এইচ পরিমাণ ডিস্টেন্স আছে, আচ্ছা H2 পরিমাণ ডিস্টেন্স আছে। সেকেন্ড তল থেকে H1 পরিমাণ ডিস্টেন্স আছে। আর প্রথম তলের সাথে আসলে জিরো ডিস্টেন্স আছে ডেফিনেটলি, যেহেতু বস্তুটাই তলের উপরই অবস্থিত। তো এক্ষেত্রে দেখো বস্তুটার, আমি যদি বিভব শক্তি চিন্তা করি প্রথম তলের সাপেক্ষে, মানে RF2 এর সাপেক্ষে, তখন কিন্তু এটার যে বিভব শক্তিটা হবে সেটা হবে mgh2। আবার যদি সেকেন্ড তলের ক্ষেত্রে চিন্তা করি সেটা হবে mgh1। আবার যদি এই বস্তুটা বরাবর যে তলটা আছে, বস্তুটা যে তলের উপর অবস্থিত সেটার সাপেক্ষে চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে mg ইন্টু জিরো। কারণ এক্ষেত্রে এইচটা কিন্তু জিরো, কারণ বস্তুটা ওই তলের উপরই আছে, এক্ষেত্রে কোনো বিভব শক্তি থাকবে না। অর্থাৎ তুমি কোন পয়েন্টের সাপেক্ষে বিভব শক্তি চিন্তা করতেছো বা কোন পয়েন্ট থেকে আসলে ডিস্টেন্সটা নিতেছো, তার উপর কিন্তু আসলে বিভব শক্তিটা ডিপেন্ড করে। ঠিক আছে, একটা পয়েন্টের সাপেক্ষে তুমি, মানে তুমি একটা বস্তুর হয়তো আহ, অন্য একটা পয়েন্টের সাপেক্ষে বিভব শক্তি চিন্তা করছো, বাট আরেকটা পয়েন্টের সাপেক্ষে কিন্তু ওই বস্তুটার বিভব শক্তি ডিফারেন্ট হতে পারে আর কি। হ্যাঁ, একটা মজার বিষয় হলো, মনে করো তুমি এখন আহ, বস্তুটা এই পয়েন্টে আছে, এই তলে আছে। এখন আহ, এই তল থেকে বস্তুটাকে তুমি একটা নির্দিষ্ট উচ্চতা, এইচ উচ্চতা উঠাইলা মনে করো, আবার এই তল থেকে তুমি এইচ উচ্চতায় নামাইলা। ঠিক আছে, প্রথমে উঠাইছিলা, তারপর নামাইছো। তো যখন তুমি এই তলটা থেকে উপরের দিকে উঠাবা, এইচ উচ্চতায় উঠাবা, তখন কিন্তু আসলে পজিটিভ বিভব শক্তি পাবো। আবার এই তল থেকে যখন তুমি নিচের দিকে নামাবা, ঠিক আছে, নিচের দিকে এইচ পরিমাণ নামবা, তখন কিন্তু আমরা যে বিভব শক্তিটা পাবো ওটা কিন্তু নেগেটিভ। আর এই তল বরাবর যদি তুমি বিভব শক্তি কাউন্ট করো, তাহলে কিন্তু বস্তুটার কোনো বিভব শক্তি থাকবে না, কারণ এই বস্তুটা এই তলে আছে, বস্তুটাকে তল থেকে আসলে কখনো উপরের দিকে বা নিচের দিকে সরানো হয় নাই, তখন কিন্তু আসলে আমাদের যে বিভব শক্তিটা আমরা পাবো সেটা কিন্তু আসলে জিরো হবে। ঠিক আছে, সো এটা কিন্তু আসলে বিভব শক্তির একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল। ঠিক আছে, যেটা কিন্তু আমার বুঝে লাগে কোথা থেকে আমরা আসলে এইচটা বা দূরত্বটা নিচ্ছি। ঠিক আছে, তো আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নিয়ে কথা বলতেছিলাম। তো মনে করো একটা বস্তু আছে, তুমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা উঠেলা, তো এখানে তুমি এই পয়েন্টে যাইতে, মনে করো এই পয়েন্টে তুমি বস্তুটাকে বিভিন্নভাবে নিতে পারো, লাইক একেবারে খাড়া উপর দিকে এভাবে নিতে পারো, ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এভাবে নিতে পারো, বা প্রথমে মনে করো একটা নির্দিষ্ট ডিস্টেন্স উঠাইলা, তারপর ছাবার নামলা, নেমে হচ্ছে এই পয়েন্টে গেলা, তো মনে করো এভাবে একটা বক্রপথে হচ্ছে তুমি বস্তুটা নিতে পারো। কিন্তু আমরা যদি বস্তুটার বিভব শক্তি কাউন্ট করি, বস্তুটার বিভব শক্তি কিন্তু হবে mgh, অর্থাৎ ইট উইল ডিপেন্ড অন এইচ, লাইক আদি ও শেষ অবস্থানে যে ন্যূনতম ডিস্টেন্স তার উপর। ঠিক আছে, যে সরলরৈখিক ন্যূনতম ডিস্টেন্স, তুমি কোন পথে নিয়ে আসলে এই পথে এই পয়েন্টে আনতেছো এটার উপর ডিপেন্ড করতেছে না, তোমার এন্ড অফ দ্য ডে ডিপেন্ড করবে হচ্ছে এইচের উপর, যেটা কিনা হচ্ছে ভবিষ্য থেকে বস্তুটার ন্যূনতম যে ডিস্টেন্সটা খারাপ উপরের দিকে। তো আমি যে বললাম mgh, অর্থাৎ এটা এইচের উপর ডিপেন্ড করবে, এইচটা হলো এখানে বস্তুটা স্মরণ ভবিষ্য থেকে ন্যূনতম আদি ও শেষ অবস্থানের ডিফারেন্স। তো বিষয়টা আমরা একটা প্রমাণ করে দেখতে পারি, লাইক মনে করো একটা বস্তুকে, এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে একটা বস্তু, বস্তুটাকে তুমি এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এসি হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে থিটা কোণে একটা হেলানোর তল আছে। তো বস্তুটাকে হেলানোর তল বরাবর এ থেকে বি পয়েন্টে, এ থেকে তুমি হচ্ছে বি পয়েন্টে তুললা। ঠিক আছে, এক্ষেত্রে আসলে অভিকর্ষ বল দ্বারা কৃত কার্য যদি আমি চিন্তা করি, বা অভিকর্ষ বলের ফলে বস্তুটার মধ্যে সঞ্চিত একটা শক্তি আমরা পাবো বি পয়েন্টে, যেটা কিনা হচ্ছে বিভব শক্তি। তো আমরা এখন দেখবো যে বিভব শক্তিটা আসলে বস্তুটার এ থেকে, মানে এ বি তলের উপর তল দিয়ে তো উঠাইলাম,
বস্তুটা হচ্ছে ভবিষ্যৎ থেকে যে ডিস্টেন্সটা উচ্চতাটা এইচের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটার গতিপথের উপর ডিপেন্ড করবে না। এটা যে হেলানো তলবার হয়ে গেছে তার উপর ডিপেন্ড করবে না। তো কী হবে, এই যে বস্তুটার উপর কাজ করব, কাজটাই কিন্তু হবে বস্তুটার হচ্ছে সঞ্চিত শক্তি। অভিকর্ষ বল দ্বারা যে কাজটা হইল এক্ষেত্রে, সেটাই কিন্তু আসলে বস্তুটার সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। তো দেখো আমরা কাজ সময় লিখতে পারি বল ইন্টু সরণ। এখন হচ্ছে বস্তুটার উপর বল কোনটা, বস্তুটা দেখো বলটা কিন্তু আসলে বস্তুটার কি বস্তুটার ওজন। এখন যেহেতু বস্তুটার ওজন একটা নির্দিষ্ট কোণে আছে, এটাকে আমরা ভাঙতে পারি, লাইক উপাংশে ভাঙতে পারি। একটা হচ্ছে এমজি সাইন থিটা, একটা হচ্ছে এমজি কস থিটা। এখন দেখো এমজি কস থিটা হচ্ছে বস্তুটার উপর যে নর্মাল ফোর্স কাজ করতেছে তার সাথে হচ্ছে মানে নিউট্রাল হয়ে যাবে, ঠিক আছে, বা কাটাকাটি হয়ে যাবে। তো এখন বস্তুটা উপরের দিকে উঠে দিয়ে যে বলটা কাজ করতেছে সেটা যদি এফ হয়ে থাকে, এটা কিনা আসলে সমান হবে কার, এমজি সাইন থিটার। এমজি সাইন থিটা যে উপাংশটা সেটার উপর। সো এক্ষেত্রে আসলে বস্তুটা যে গতিশীল হওয়ার জন্য দায়ী যে বলটা সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এবং এক্ষেত্রে স্মরণ হইতেছে হচ্ছে হেলানো তল বরাবর বস্তুটা যতটুকু যাইতেছে, লাইক এখানে হচ্ছে এবি। সো এটা হচ্ছে আমরা লিখলাম এবি। তো এটাকে আমরা একটু মানে সাজিয়ে লিখতে পারি এমজি হচ্ছে এবি সাইন থিটা। এখন এবি সাইন থিটা মানে কি, আমরা আমরা যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, ত্রিভুজ এবিসি, আমরা এখান থেকে সাইন থিটা সমান লিখতে পারতেছি লম্ববায়ু অতিভুজ, অর্থাৎ বিসি, বিসি বাই হচ্ছে এবি। তো এখান থেকে যদি আমরা বিসি এর মানটা বের করি আমরা পাইতেছি হচ্ছে এবি সাইন থিটা, ঠিক আছে? এই যে এবি সাইন থিটা কিন্তু এটা ছিল, এবং এবি সাইন থিটা, এবি মানে হচ্ছে, এবং এবি, এখানে দেখো বিসি মানে হচ্ছে এখানে বস্তুটার এইচ, অর্থাৎ ভবিষ্যৎ থেকে আমাদের যে দূরত্ব ছিল এটা কিন্তু বিসি, এবং এটা কিন্তু এইচ। অর্থাৎ আমি বলতে পারতেছি আসলে এবি সাইন থিটা মানে হচ্ছে এইচ। অর্থাৎ আমাদের এই যে এবি সাইন থিটা, এটা মানে কিন্তু আসলে বিসি, এবং এই বিসি মানে কিন্তু এইচ। অর্থাৎ এখান থেকে আমরা পাইতেছি এখানে আসলে বস্তুটার আমাদের বি পয়েন্টে যে কাজটা হবে সেটা মানে শক্তিটা সে সঞ্চিত করবে সেটা হচ্ছে এমজিএইচ। অর্থাৎ এটা আসলে বস্তু যদি হেলানোর তলে গেছে তার উপর ডিপেন্ড করে নাই, তার গতিপথের উপর ডিপেন্ড করে নাই, বস্তুটা ডিপেন্ড করছে হচ্ছে বস্তুটা কত উচ্চতায় আছে, অর্থাৎ এইচের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এখান থেকে আমরা কিন্তু এই কনসেপ্টটার একটা প্রমাণ আসলে করতে পারি। বিভব শক্তির আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, বা আমাদের স্প্রিংয়ের মধ্যে যে সঞ্চিত শক্তিটা থাকে। মনে করো একটা স্প্রিং আছে এস, এটার সাথে একটা এম এস হচ্ছে সংযুক্ত আছে। তো স্প্রিংটাকে একটা রেফারেন্স পয়েন্ট মনে করো, এখানে রেফারেন্স পয়েন্ট থেকে তুমি একটা এদিক বরাবর বল প্রয়োগ করে এক্স পরিমাণ স্প্রিংটার স্মরণ ঘটাইলা। যে তুমি স্প্রিংটার স্বাভাবিক অবস্থা থেকে এক্স পরিমাণ স্মরণ ঘটাইলা, তখন কিন্তু স্প্রিংয়ের মধ্যে একটা সঞ্চিত শক্তি সঞ্চিত হইতে থাকবে। এবং আমরা হুকস ল থেকে জানি যে এই যে আমরা বলটা দিচ্ছি, বলটা হচ্ছে আমাদের যে স্মরণটা হচ্ছে তার সাথে হচ্ছে সমানুপাতিক। এবং এখানে মাইনাস কেন হয়েছে, স্মরণ মানে বল, এটা হচ্ছে আসলে আমরা যদি স্প্রিং বল চিন্তা করি, আমরা যে বলটা দিচ্ছি স্প্রিংও কিন্তু ঠিক আমাদের বলের বিপরীত দিকে একটা নির্দিষ্ট বল দিচ্ছে, সেম পরিমাণ বল, এই কারণে এখানে মাইনাস আছে। এখান থেকে আমরা লিখতে পারি হুকস ল থেকে এফ সমান সমান হচ্ছে কে এক্স, কে মানে হচ্ছে এখানে স্প্রিং কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা স্প্রিংয়ের মধ্যে যে সঞ্চিত শক্তিটা হচ্ছে, স্প্রিংয়ের যে আমরা রেফারেন্স পয়েন্ট থেকে সরাচ্ছি, এর ফলে স্প্রিংয়ের মধ্যে যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, শক্তিটার মান হচ্ছে আমরা পাবো হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ একটা স্প্রিংয়ের মধ্যেও কিন্তু আমরা যখন স্প্রিংটাকে তার স্বাভাবিক অবস্থান থেকে সংকুচিত করি বা প্রসারিত করি, সংকোচন বা প্রসারণ করি, তখন কিন্তু স্প্রিংয়ের মধ্যে একটা শক্তি সঞ্চিত হইতে থাকে, যেটা কিনা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটাও কিন্তু আসলে বিভব শক্তির একটা উদাহরণ। এবং এখানে আমরা দেখতেছি যে আসলে বিভব শক্তিটা আসলে এক্সের উপর ডিপেন্ড করবে, এবং এটা কিন্তু আসলে এক্সপোনেনশিয়ালি আসলে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তো যাই হোক, তো আসলে বিভব শক্তির আরও অনেক উদাহরণ দেওয়া যায়, লাইক পাহাড়ের চূড়ায় যে তুমি উঠতেছ ভবিষ্যতে একটা নির্দিষ্ট উচ্চতায়, এখানে একটা তোমার বিভব শক্তি সঞ্চিত হচ্ছে। বা ছাদে রাখা একটা পানির ট্যাঙ্ক ভবিষ্যতে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে, তার মধ্যে পানির মধ্যে কিন্তু একটা শক্তি সঞ্চিত হচ্ছে। বা আমাদের যে হাইড্রো ইলেকট্রিক ড্যামগুলা, সেখানে পানিগুলো যে আমরা সঞ্চিত করে রাখতেছি, তখন পানিগুলোর মধ্যে কিন্তু একটা পটেনশিয়াল এনার্জি আসলে সঞ্চিত হইতেছে। বা মনে করো বুক শেলফের মধ্যে যে কোনো একটা বই ভবিষ্যতে একটা উচ্চতায় আছে, ওই বইয়ের মধ্যে কিন্তু আসলে ভবিষ্যতে সঞ্চিত হচ্ছে, ঠিক আছে? এনিথিং রিলেটেড উইথ এজ, ভবিষ্যৎ থেকে তুমি যদি একটা বস্তু উঠাও, অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি, একটা বস্তুকে তুমি যদি স্বাভাবিক অবস্থানে পরিবর্তন করে রাখো, তখন কিন্তু বস্তুটার একটা শক্তি সঞ্চিত হবে। সেটা যখন হবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, তখন আসলে আমরা এইচের কনসেপ্টটা চলে আসে। অর্থাৎ বস্তুকে তুমি যখনই একটা বস্তুকে ভবিষ্যৎ থেকে এইচ উচ্চতায় উঠাবা,
তখনই আসলে আমরা আসলে তখন বস্তুটার মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হইতে থাকবে। এছাড়া আরও আসলে স্থিতিশক্তির এক্সাম্পল দেওয়া যায়, লাইক আমাদের যে রাসায়নিক পটেনশিয়াল এনার্জি বা কেমিক্যাল পটেনশিয়াল এনার্জি, লাইক আমরা যে খাবার খাই, এই বিভিন্ন ধরনের খাবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলোর মধ্যে কিন্তু একটা শক্তি সঞ্চিত থাকে, যেটা কিনা আমরা কিনা আমাদের মেটাবলিক যে প্রসেসগুলো আমাদের হিউম্যান বডিতে, এগুলা বিভিন্ন কাজে আমাদের বডিতে ইউজ হয় আর কি। এছাড়া আমাদের যে ব্যাটারি আমরা দেখছিলাম, ব্যাটারির মধ্যে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স থাকে, সেখানে একটা শক্তি সঞ্চিত থাকে। এগুলা আমাদের যে গাড়ি ঘোড়াতে আমরা যে বা বিভিন্ন মেশিনারিতে যে ফুয়েল ইউজ করি, এখানে গ্যাসোলিন বা কয়েল থাকে। তো আমাদের দেখো, আমরা যে ফুয়েলগুলো ইউজ করি, ফুয়েলগুলো কিন্তু বার্ন হয়, বার্ন হয়ে কিন্তু আসলে আমাদের এনার্জি পাই। এনার্জিটাই কিন্তু আমাদের গাড়ির যে ইঞ্জিনটা সেটাকে আসলে সচল রাখে। এছাড়া আমরা আরও অনেক এক্সাম্পল দিতে পারি, লাইক আমাদের যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি, লাইক আমরা ক্যাপাসিটর পড়ছি, ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি। তো আমরা ক্যাপাসিটর পড়ছি, ক্যাপাসিটর কী করে, শক্তি ধারণ করে রাখে, স্টোরস ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি, তাই না? তো ইলেকট্রিক্যাল ফিল্ড এ আমরা জানি যে বিভিন্ন ইলেকট্রিক্যাল চার্জগুলো আর বিভিন্ন শক্তি সঞ্চিত করে রাখে। বা আমাদের যে থান্ডার ক্লাউডস, অর্থাৎ আমাদের যে মনে করো বিজলি চমকায় যে, অর্থাৎ আমাদের যে থান্ডার ক্লাউডসও কিন্তু আসলে বিভব শক্তির একটা উদাহরণ, ঠিক আছে? এখানে যে আসলে লাইটটা তৈরি হচ্ছে, প্রচুর সাউন্ড হচ্ছে, এটা কিন্তু আসলে ওই যে থান্ডার ক্লাউডসে আসলে একটা শক্তি আসলে সঞ্চিত থাকে, সেখান থেকে কিন্তু আসলে আসতেছে, ঠিক আছে? তো আমরা দেখছি যে আমাদের নিউক্লিয়ার পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরে একটা শক্তি সঞ্চিত থাকে, যেটা কিনা আমরা বিভিন্ন নিউক্লিয়ার রিয়েকশনের আসলে, যেমন নিউক্লিয়ার ফিশন বা ফিউশন, এসব বিক্রিয়ার মাধ্যমে আসলে আমরা কিন্তু পরে আসলে পাই। আমাদের সূর্য কিন্তু তার একটা উৎকৃষ্ট উদাহরণ। তো এতক্ষণ পর্যন্ত আমরা আসলে জানতে পারলাম যে আসলে শক্তি আসলে কী জিনিস ফিজিক্সের ভাষায়। শক্তি মানে হলো আসলে কাজ করার সামর্থ্য কোনো একটা সিস্টেমে। এবং আমরা শক্তির দেখলাম যে শক্তি আসলে প্রতিনিয়তই এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়, এবং আসলে শক্তির বিভিন্ন উদাহরণ আমরা দেখলাম। এবং আসলে এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট উদাহরণ ছিল হচ্ছে যান্ত্রিক শক্তি, এবং যান্ত্রিক শক্তির দুইটা পার্ট হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি। এবং আমরা দেখলাম যে আসলে গতিশক্তি এবং বিভব শক্তির আসলে বিভিন্ন উদাহরণ, অর্থাৎ আমাদের বাস্তব জীবনের সাথে আসলে আমাদের শক্তির এক্সাম্পলগুলো আমরা আসলে রিলেট করতে পারি খুবই সহজে। তো আমি নেক্সট একটা ভিডিওতে চেষ্টা করবো যে আসলে শক্তির যে রূপান্তর, বা আসলে আমি যেটা বলতেছি যে কনজারভেশন অফ এনার্জি, আসলে আমি হচ্ছে এই কনসেপ্টটা আলোচনা করার চেষ্টা করবো।